সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে 15 তারিখ বা 20 তারিখের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। ইতিমধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছো তাদের জন্য আজকে কিছু পরামর্শ। তোমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিচ্ছ, শুধু পড়েই যাচ্ছ, অথচ এটা জানো না যে কিভাবে কি করলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একটু সহজ হবে। তোমাদের কম্পিটিশন কেমন, কম্পিটিটর কেমন, তোমাদের কত আসনের বিপরীতে লড়াই করতে হবে, এগুলো আজকে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। সো তোমরা আমার দিকে খেয়াল রাখো। আমি তোমাদেরকে ক্লিয়ারলি আজকে জানিয়ে দিচ্ছি তোমাদের চ্যালেঞ্জটা কেমন হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলবো। 25 সালে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আজকে যে তথ্যগুলো দিচ্ছি, বিশেষ করে 2024 সালের ভর্তি পরীক্ষায় যারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তারা, আমি আগে সেটা তোমাদেরকে আইডিয়া দেব। খেয়াল করো, ক ইউনিটের প্রতিযোগী ছিল 69 জন। আমি এখানে এই প্রতিযোগী বলতে বোঝাচ্ছি একজনের একটা আসনের বিপরীতে কতজন ছিল, অর্থাৎ 69 জন প্রতিযোগী ছিল একটা আসনের জন্য। ক ইউনিটে প্রতি আসনের জন্য 69 জন প্রতিযোগী ছিল। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী ছিল 69 জন, অর্থাৎ 69 জনকে পিছনে ফেলে তোমার একটা সিট দখল করতে হয়েছে। এটা তো সালের পরিসংখ্যান। খ ইউনিটে দেখো, খ ইউনিটেতে তোমাদের প্রতিযোগী ছিল 42 জন। 42 জনে একজন, অর্থাৎ 42 জনকে পিছনে ফেলে তোমাদেরকে একটি আসন দখল করতে হয়েছে। গ ইউনিটে প্রতিযোগী ছিল 40 জন, অর্থাৎ 40 জনকে পেছনে ফেলে তোমাদের একজনের আসন সংগ্রহ করতে হয়েছে, অর্থাৎ আসন পেতে হয়েছে। তার মানে কতটা কম্পিটিশন এটা বুঝতেই পারছো। এরপরে 6 ইউনিটের প্রতিযোগী ছিল 55 জন, অর্থাৎ কি, যদি তোমার এখানে 500 আসন হয় তাহলে বুঝতে হবে যে 500 গুণ 55 এখানে পরিসংখ্যান, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে 55 জন প্রতিযোগী ছিল। তাহলে বুঝতে পারছো কম্পিটিশনটা কেমন। এবার তোমাদের কিছু জানিয়ে দিয়েছি এর নেগেটিভ মার্ক অধিকাংশ নেগেটিভ মার্কিং এর কারণে, অর্থাৎ নেগেটিভ সেখানে 1 মার্ক তোমার মাইনাস হয়ে যায়। 0.25 নাম্বার এখান থেকে কেটে নেওয়া হয়, অর্থাৎ 4টে যদি তুমি ভুল করো সেখানে তোমার 1 নাম্বার কেটে নেওয়া হয়, প্লাস সে 4 নাম্বার তো যাই। এবার খেয়াল করো রিটেনটা তোমার ওকে থাকতে হবে। কেমন, নেগেটিভ মার্ক তো আছে, রিটেন যদি ওকে থাকে তাহলে তোমার খাতা মূল্যায়ন করা হবে। রিটেনে পাস না হলে কিন্তু খাতা মূল্যায়ন করা হয় না, অর্থাৎ দুইটা খাতা দেখার, এক্সামিনারদের দুইটা খাতা দেখার প্রয়োজন হয় না। একটা খাতা যদি পাস করে তাহলে দ্বিতীয় খাতা তোমাদের দেখার প্রয়োজন পড়ে। এবার দেখো কি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, কোন কাজগুলো যদি করো তোমরা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স, যে ভুলটা প্রত্যেকটা স্টুডেন্টই করে যার কারণে সেখানে কি চান্স হয় না। সম্পর্কে ধারণা থাকা, তোমাদের প্রথম কাজ হলো বিগত সালে সলভ করে নেওয়া। বিগত 5, 7 বা 10 বছর প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে নিতে হবে। এরপরে রিটেনের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং অভ্যাস করা। ফ্রি হ্যান্ড রাইটিংটা কি তোমরা এটা ভালোভাবে জানো। তোমরা অনেকেতে ইংরেজিতে ভালো পারো বা বলতে পারো বা শুনে বুঝতে পারো, কিন্তু লিখতে তোমাদের এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে। যদি ইংরেজিতে কোনো টপিকস লিখতে দেয় বা বলতে দেয় সেটা ফ্রাঙ্কলি বা তোমাদের লেখার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে এক্সপার্ট হতে হবে আরো। দেখো এখন এবার বাংলার জন্য বোর্ড বই পড়াও। অনেকেই বাংলার জন্য শুধু নোট গাইড বা অন্যান্য কি বলে যে অন্যান্য হ্যান্ড এগুলো ফলো করে, কিন্তু এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, বোর্ড বই অর্থাৎ 9, 10 এর যে বাংলা ব্যাকরণ বই এর বিকল্প কিন্তু আসলে কিছু নেই। এখানে বিশদভাবে এমনভাবে বাংলা ব্যাকরণগুলো আলোচনা করা হয়েছে যেগুলো পড়লে তোমাদের উপরের ক্লাসের ব্যাকরণগুলো খুব ইজিলি বুঝতে পারো। সেখানে বিশদ আলোচনা করা হয়েছে, সেগুলো যদি তোমরা এখন আয়ত্ত করো তাহলে উপরের যে বোর্ড একাডেমিক বইগুলো আছে সেগুলো পড়তে তোমাদের জন্য অনেকটা সহজে থাকে। এবার খেয়াল করো বেশি বেশি প্রশ্ন সলভ করো, অর্থাৎ কি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যখন প্রস্তুতি সম্পন্ন করবে এরপরে বেশি বেশি মডেল টেস্ট দিবা।
বেশি বেশি প্রশ্ন সলভ করলে তোমার বোঝা যাবে কোন জায়গাটায় ঘাটতি আছে, কোন জায়গাটায় ল্যাক আছে, এবং কোন বিষয়টা তোমাকে আবার রিপিট হিসেবে পড়তে হবে। তাহলে কি কোন বিষয়টা, যে বিষয়টা তোমাদের ঘাটতি, যে বিষয়টা পড়া কম হয়েছে, সেই বিষয়গুলো তুমি যদি শেষ মুহূর্তে আবার পড়ে নিতে পারো, তাহলে কি তোমাদের লিখিত পরীক্ষায় বা এমসিকিউ পরীক্ষায় ভালো করার একটা আশা থাকবে। তাহলে কি বুঝলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাদের কয়েকটা জিনিস ফলো করতে হবে। তার মধ্যে রয়েছে বিগত সালের প্রশ্নগুলো সলভ করা, বাংলা, বিশেষ করে বাংলার জন্য বোর্ড বই পড়া, এরপরে প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে তোমার, বিগত সালে যে সকল প্রশ্ন পড়েছে এবং কেমন ধরনের প্রশ্ন পড়েছে, কোন টপিকসটা তোমার কাছে বেশি কঠিন মনে হয়েছে, সেই বিষয়গুলো তোমাকে আয়ত্ত রেখে সেগুলো কি সলভ করতে হবে। তাহলে তুমি যে যে বিষয়টা তোমার কাছে খুব কঠিন মনে হয় বা এটা পারিনি এমন মনে হয়, সেই বিষয়টা বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমার জন্য সেটা কি ভালো হয়। আর ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা হলো তোমাদের জন্য, আবারও বলছি, ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কমন বলে কিছু থাকে না। এমন সমসাময়িক টপিক সম্পর্কে তোমাকে দিল যে সেটা তোমার মুখস্থ নেই, কিন্তু তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং পারো, তুমি যদি ইজিলি ইংরেজি যে কোনো বিষয়ে নিজে সেন্টেন্স বানিয়ে লিখতে পারো, গ্রামাটিক্যাল আইটেম অবশ্যই এখানে থাকতে হবে, ভুলভাল লিখলে তোমার নাম্বার, মার্কস আরও কেটে নেওয়া হবে। তাহলে সমসাময়িক বিষয় সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, আর যদি তুমি ইংরেজিতে লিখতে পারো, তাহলে সে সমসাময়িক বিষয় সম্পর্কে তুমি ইজিলি সেখানে লিখতে পারো। ভিতরে তুমি যদি 50% মার্ক ক্যারি করতে পারো, তাহলে একটা নাম্বার কি তোমাদের মূল নাম্বারের সাথে যোগে সেই নাম্বারটা ইজিলি তুমি পেয়ে যেতে পারো। আর বাংলার জন্য তো বললামই। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাদের মধ্যে এই চ্যালেঞ্জটা রয়েছে, এইটা গ্রহণ করতে পারলেই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখানে অসংখ্য ছেলে মেয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এখানে কে পারে কে পারে না এটা বিষয় না, তোমাকে মনে রাখতে হবে যে কম্পিটিটর আমি একজন এবং আমার জন্য একটি সিট বরাদ্দ। সুতরাং এই বিষয়টা যদি খেয়াল রেখে তুমি ভর্তি পরীক্ষায় ভালো করবে আশা করা যায়। যাই হোক, ভিডিওতে তোমরা যেগুলো দেখলে অবশ্যই ফলো করো, এবং এটার জন্য আমরাও তোমাদের পাশে আছি যে কোনো সমস্যা সলভ করার জন্য। ভাইয়াদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ রাখবে সবসময়, তোমাদের যে কোনো পরামর্শের জন্য সর্বদা আছি। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আবারও ধন্যবাদ।